প্রতিটি বাবা মাই চায় তাদের সন্তানকে একটি সুস্থ স্বাভাবিক জীবন দিতে। একটা সন্তানও তার বাবা মায়ের সাথে হাসি খুশি ভাবে বেড়ে উঠতে চায়, কিন্তু এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া এবং সাংসারিক অশান্তির কারণে ডিভোর্সের পথ বেছে নিতে হয়। আর এসব দেখে একটা সন্তান যখন বড় হয় তখন সে মানসিকভাবে অনেকটাই বাধাগ্রস্ত হয়। সে আস্তে আস্তে হয়ে ওঠে ভয়ঙ্কর কোনো সাইকো। ঠিক এমন একটি গল্প নিয়ে নির্মিত বীরাঙ্গনা ওয়েব সিরিজটি, যেখানে শহরের বিভিন্ন জায়গায় দ্বিতীয় বিয়ে করা মেয়েরা ফুলসজ্জার রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। কেন এবং এর পেছনে রহস্য কি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এক্সপ্লানেশন। সিরিজটির কাহিনী আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টুইস্ট এবং সাসপেন্সের মুখোমুখি করবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কাহিনীর শুরুতেই দেখানো হয় ফুলসজ্জার রাতে ফাল্গুনির হাজবেন্ড তার ঘরে ঢুকতেই দেখে ফাল্গুনি মারা গেছে। পুলিশ আসে তদন্ত করতে, তবে প্রথম থেকে অফিসার বড়াল বাবু কেসটাকে ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা রাখছিলেন, তাই কোনোভাবেই ভালো করে ইনভেস্টিগেশন করতে দিচ্ছিলেন না চিত্রা বাসুকে। চিত্রা কোনো প্রশ্ন করলেই তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছিল বড়াল বাবু। ফাল্গুনির বাড়ির লোকজন জানায় ফাল্গুনির এটা সেকেন্ড ম্যারেজ এবং তার একটি মেয়েও আছে, তবে সমস্ত রিচুয়াল করে ফাল্গুনি রাতে ঘরে ঢুকেছিল। সে কেন এই কাজ করলো তারা কিছুই বুঝে উঠতে পারছে না। কাহিনী শিফট হয়ে চিরায়ুকে দেখানো হয়। চিরায়ুর গোল্ডেন পেটাল নামে একটি ফ্লাওয়ার শপ আছে এবং এখানকার মালিক চিরায়ুর সাথে দেখা করতে আসলে চিরায়ু তার সাথে কথা বলে এবং বলে ভাড়াটা সে আজ বিকালেই দিয়ে দেবে। এদিকে চিত্রাকে অফিসার বড়াল বাবু ভালো করে ধমকে দেয় যাতে তদন্ত করার সময় তার মুখে মুখে কথা না বলে, এবং তাদের কথাবার্তায় জানা যায় যে চিত্রার মা ছোটবেলায় চিত্রা আর তার বোনকে তার বাবার কাছে রেখে তাদের ছেড়ে চলে গিয়েছিল। তার বাবাও পুলিশ অফিসার ছিল, তাই চিত্রার মাকে তিনি বেশি টাইম দিতে পারেনি। তাই চিত্রার মা একটু অন্যভাবে বাঁচতে চেয়েছিল, তাই তাদের ছেড়ে চলে গেছে এবং এই পুরনো কথাটাই জানতো বড়াল বাবু। তাই চিত্রাকে সে নানাভাবেই ইনসাল্ট করত। চিত্রা ফাল্গুনির কেসটা ভালোভাবে ইনভেস্টিগেট করতে চেয়েছিল, কিন্তু বড়াল বাবু সেটা হতে না দিয়ে কেসটা ক্লোজ করতে বলে। দুপুর হতেই চিত্রার হাজবেন্ড তার জন্য লাঞ্চ এনে দিয়ে যায়, আর সেখানে একটা গোলাপ ছিল। চিত্রার মনে পড়ে যায় আজ তাদের লাঞ্চটা একসাথে করার কথা ছিল, কারণ আজ তাদের অ্যানিভার্সারি। এদিকে চিরায়ুর সাথে দেখা করতে সুভাষ বাবু আসে এবং বলে যে তার ওয়াইফ চিরায়ুর জন্য টিফিন পাঠিয়েছে, যেটা দেখে চিরায়ু খুবই খুশি হয় এবং বলে প্রত্যেক মাসে মাসিমা আমার জন্য খাবার পাঠায়, তার জন্য আমি খুবই ওয়েট করে থাকি। তবে মাসিমার সাথে কোনোদিন দেখা হয় না। চিত্রা রাতে বাড়ি ফিরে দেখে যে সকলেই তার অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য জড়ো হয়েছে। তখনই চিত্রার হাজবেন্ড আসে তার জন্য গিফট নিয়ে। চিত্রা রেডি হতে রুমে যায় এবং তার হাজবেন্ডের সাথে শেয়ার করে বড়াল বাবুর বলা কথাগুলো। তবে তার হাজবেন্ড চিত্রাকে খুবই সাপোর্ট করে এবং তাকে বলে মনে জোর রাখতে এবং নিজের কাজ নিজেকে এগিয়ে যেতে। চিত্রা যখন সবার সাথে ফাল্গুনির ব্যাপারে কথা বলছিল, তখনই তাদের কাজের মাসি বলে 7 মাস আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল। চিত্রা কথাটা শুনে খুবই অবাক হয় এবং কোন জায়গার ঘটনা সেটা ডিটেলস জানতে চায় কাজের মাসি থেকে। চিত্রা বুঝতে পারে দুটো ঘটনার মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, তাই চিত্রা 7 মাস আগে ঘটে যাওয়া পল্লবীর এই কেসটা সম্বন্ধে জানতে চায় তখনকার তদন্তরত অফিসারের কাছে। তবে সেই অফিসার চিত্রাকে দেখে খুবই বিরক্ত হয় এবং বড়াল বাবুকে ফোন করে সবটা জানিয়ে দেয়, যার ফলে বড়াল বাবু চিত্রাকে ধমক দিয়ে অফিসে ডাকে। সঞ্জয় চিরায়ুর রেগুলার কাস্টমার, তবে সঞ্জয় তার গার্লফ্রেন্ডকে কিছুতেই বলে উঠতে পারছে না তার বিয়ের কথাটা। অফিসে ফিরে চিত্রা তার এক অফিস কলিগের সাথে আলোচনা করছিল যে পল্লবী এবং ফাল্গুনের মৃত্যুর মধ্যে খুবই সিমিলারিটি আছে এবং তার মনে হয় এটা কোনো সিরিয়াল কিলিং এর ঘটনা, যার ফলে অফিসের মধ্যে থাকা আরেক অফিস কলিগ ঘটনাটা প্রেসে জানিয়ে দেয় এবং পরের দিন সকাল হতেই খবরের কাগজে চিত্রার নাম সহ পুরো ঘটনাগুলো লেখা হয়। এর ফলে অফিসারেরা খুবই রাগ করে এবং চিত্রাকে সাসপেন্ড করে দেয়। চিত্রা খুবই আপসেট হয়ে তার বাবার সাথে দেখা করতে চায়। সেখানে তার বোন মিতা তার ছেলেকে নিয়ে থাকে। তার বোন ডিভোর্সি। তারা দুজনে চিত্রাকে খুবই সাপোর্ট করে এবং বলে যে কাজের ক্ষেত্রে এরকম অনেক কিছুই ঘটবে। রাতে চিত্রাকে টেনশন ফ্রি করার জন্য তার হাজবেন্ড তাকে হেড ম্যাসাজ দিচ্ছিল। ঠিক তখনই তার শাশুড়ি এসে জানায় যে চিত্রার সাথে তার অফিসের বস দেখা করতে এসেছে। চিত্রা তড়িঘড়ি করে বাইরে গিয়ে দেখে বড়াল বাবু দাঁড়িয়ে আছে
বড়ালবাবু চিত্রাকে বলে যে এদিকে আসো। আসলে তাদের সিনিয়র অফিসার চিত্রার সাথে দেখা করতে এসেছে। অফিসার চিত্রার কাছে জানতে চাই এই দুটো কেস নিয়ে চিত্রার থিওরিটা কি ছিল। চিত্রা জানায় দুটোই ছিল সেকেন্ড ম্যারেজের ঘটনা এবং দুটো জায়গায় মহিলাদের একটা করে সন্তান ছিল এবং সে মনে করে অপরাধীকে না ধরতে পারলে এই ঘটনা আবারও ঘটবে। এরপর চিত্রাকে নিয়ে যাওয়া হয় আরেকটা লোকেশনে, যেখানে সেম ভাবে আজকেও মারা গেছে আরেকটি নববধূ। তবে পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কানেকশন যে একটা আছে সেটা চিত্রা ভালোই বুঝতে পেরেছে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় এক ব্যক্তি তার স্ত্রীকে আটকাচ্ছে। তার স্ত্রী তার বাবা মার সাথে লাগেজ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তখনই উপর থেকে তাদের দুই সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। কাহিনী আবার বর্তমানে আসে এবং দেখানো হয় যে একটি মহিলা আবার বিয়ে করতে চলেছে, তার একটি মেয়েও আছে এবং কাকতালীয়ভাবে চিরায়ু এইখানে বিয়ের ফুলের অর্ডার নিয়েছিল এবং দূর থেকে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিল। অন্যদিকে সিনিয়র অফিসার এই কেসটা সলভ করার জন্য একটা সিট গঠন করে, যার হেড ছিল ধীরাজ সিনহা এবং তার সাথে ছিল দুই সঙ্গী এবং এই গ্রুপেই তিনি রাখতে বলেছিলেন চিত্রা বসুকে। ধীরাজবাবু চিত্রাকে দেখে খুব একটা খুশি না হলেও সিনিয়র অফিসারের কথা মতো তাকে নিজের টিমে রাখতেই হয়েছিল। সিনিয়র অফিসার চিত্রাকে সাজেস্ট করেছিল কারণ সবার প্রথম চিত্রাই বুঝেছিল যে এই ঘটনাগুলো আরো ঘটতে পারে। ধীরাজবাবু একটু বিরক্ত হয়ে চিত্রার কাছে জানতে চাই সে কিভাবে এই কেসটায় এগোতে চাই। চিত্রা জানায় এই ঘটনাগুলো পরপর শুরু হয়েছিল বারাসাতের দিক থেকে, তাই তাদের বারাসাতের জায়গায় বিয়ের ডেটগুলো কোন কোন ভেন্যুতে এরকম বিবাহিত মহিলাদের বিয়ে দেওয়া হচ্ছিল সেগুলোর দিক থেকে তাদের কাজ শুরু করা উচিত। যেটা শুনে ধীরাজবাবু ইমপ্রেস হয় এবং বলে তুমি তোমার মতো কাজ শুরু করে দাও। চিত্রা প্রথমে একজন পুরোহিতকে ডেকে এনে বিয়ের ডেটগুলো নোট করে নেয়। এরপর বিভিন্ন ভেন্যুতে ফোন করে জানতে চাই যে বিবাহিত মেয়েদের বিয়ে হচ্ছে কোথায় কোথায়। এইভাবে একটা তালিকা করে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে চিত্রা। এরপর একটা খোঁজ পেয়ে সেখানেই পৌঁছে যায় চিত্রা তার দল নিয়ে। সকলেই নজর রাখতে থাকে। তখনই হঠাৎ চিরায়ু চিত্রার সামনে এসে জানতে চাই যে তাকে একটু চেনা চেনা লাগছে। তারপরেই বলে তাকে সে খবরের কাগজে দেখেছে। ঠিক তখনই নববধূ মাথা ঘুরিয়ে হট করে বসে পড়ে এবং চিত্রাও সেই দিকে দৌড়ে যায়। বাকি সকলেই ভয়ের চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তারপর চিত্রা তার মুখে চোখে জল ছেটাতেই মেয়েটি আবার জ্ঞান ফিরে পায় এবং বলে সারাদিন না খেয়েছিল, তাই হয়তো একটু মাথা ঘুরে গেছে। তখন চিরায়ু চিত্রার সামনে এসে বলে সকলে তো ভয় পেয়ে গেছে, এবার একটা কিছু করুন ম্যাডাম। যেটা শুনে চিত্রাও খুবই বিরক্ত হয় চিরায়ুর উপর। এদিকে চিত্রা পল্লবীর ফাইলটা আবার চেক করার জন্য যায় সেই অফিসারের কাছে। তবে এবার আর অফিসার চিত্রাকে ফেরাতে পারে না, কারণ উপর থেকে অর্ডার আছে। চিত্রা পল্লবীর বাবা মায়ের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে পল্লবীর মেয়ের সাথেও কথা বলে এবং জানতে চাই যে সেদিন সে অন্যরকম কিছু দেখেছে কিনা। তবে মেয়েটি জানায় সেদিন সে নিচেই দাঁড়িয়েছিল, তার মা উপর থেকে সুইমিং পুলে পড়ে, এর বেশি সে আর কিছুই দেখেনি। চিত্রা বারংবার বলে যে তোমার যদি অন্য কিছু মনে পড়ে সেটা তুমি আমাকে জানাবে। মিথিও মাথা নেড়ে হ্যাঁ বলে। চিত্রা জানতে পারে যে পল্লবী ডেফোডিল নামে একটি অরফানেজে কাজ করত, তাই চিত্রা সেখানে ফোন করে পল্লবীর সম্বন্ধে জানতে চাইলে অরফানেজের সেক্রেটারি তখন সেখানে প্রেজেন্ট না থাকায় চিত্রা নিজের ফোন নাম্বারটা তাদের দিয়ে দেয়। এদিকে অফিসার ধীরাজবাবু চিত্রার কাছে ক্ষমা চায় এবং বলে সে যেন নিজ হাতে নিজের মতো করে কেসটা তদন্ত করে। এরপর চিত্রা পল্লবীর এক্স হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। পল্লবীর এক্স হাজবেন্ড পল্লবীর উপরে খুবই বিরক্ত। সে বলে পল্লবীকে যদি অন্য কেউ না মারতো তাহলে হয়তো আমি মেরে ফেলতাম। যেটা শুনে খুবই রেগে যায় চিত্রা। এদিকে রাতের দিকে অরফারেন্স থেকে ফোন আসে চিত্রার কাছে এবং জানতে পারে যে পল্লবীর সাথে আরেকজনের খুবই ভাব ছিল, চিরায়ু নামের একটি ছেলে, যে ছোটবেলা থেকেই ওই অরফানেজেই থাকে এবং তাকে পল্লবী নিজের ছোট ভাইয়ের মতো দেখত। চিত্রা চিরায়ুর ফুল ডিটেলস চাই ওই মহিলার কাছে। এদিকে চিত্রার অফিস কলিগের কাছে হোসনেওয়ারের ফোন আসলে চিত্রার খেয়াল হয় যে চিত্রারা শুধুমাত্র বাঙালি মেয়েদেরই উপর নজর রাখছে, অন্যান্য ধর্মের মহিলাদের উপর তারা খেয়ালই করছে না। তখনই দেখানো হয় খ্রিস্টান মহিলার বিয়ে হচ্ছে এবং তারও এটা সেকেন্ড ম্যারেজ।
চিরায়ু সেখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন রিচুয়াল পালন করতে করতেই মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখনই ফ্ল্যাশব্যাকে একটি কাহিনী দেখানো হয়, যে কাহিনীতে এক মহিলা তার স্বামী সন্তানদের রেখে চলে গিয়েছিল। সেই ব্যক্তি তার 2 সন্তানকে পায়েসের মধ্যে ঘুমের ঔষধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। তবে কাকতালীয়ভাবে বেঁচে যায় ছোট্ট ছেলেটি, যেটি বর্তমানে চিরায়ু। চিরায়ুকে দেখা যায় বাইরে কয়েকটি পায়রাকে সে দানা দিচ্ছিল। তখনই সেখানে চিত্রা তার টিমের সাথে এসে হাজির হয় এবং দেখে যে সমস্ত পায়রা মরে পড়ে আছে। ফরেন্সিকের লোকেরা এভিডেন্স কালেক্ট করছিল। এদিকে চিত্রা পরিবারের লোকেদের কাছে জানতে চায় যে মহিলাটি কি কোনোভাবে মানসিক রোগাক্রান্ত ছিল কিনা এবং কে কে ইনভাইটেড ছিল। পরিবারের লোকেরা জানায় মেয়েটি খুবই আনন্দে ছিল, বিয়ে হচ্ছে বলে, এবং পরিবারের যারা আমন্ত্রিত তারা সকলেই ঘনিষ্ঠ। তবে তাদের লিস্টটাও তারা তাদের দিয়ে দেয়। এদিকে দুপুরে লাঞ্চের সময় ধীরাজ সিনহা ইচ্ছা করে তার প্লেট থেকে চিকেনটা তুলে চিত্রার মুখের সামনে এগিয়ে দিলে চিত্রা সেটা খেতে না বলে। তখনই ধীরাজ বাবু বলে, আমি চিত্রাকে চিনি, তবুও চিত্রা হঠাৎ করে আমার হাত থেকে কিছু খেতে চাইল না। সুতরাং ওই মহিলাগুলো হয়তো খুব চেনাশোনা কারো হাত থেকে অথবা অজান্তে এইভাবে বিষ গ্রহণ করছিল। তখনই সেখানে সেই ফরেন্সিক এক্সপার্ট আসে এবং জানায় যে বিষ দিয়ে মহিলাগুলোকে মারা হয়েছে তারা সবকটাই সিমিলার এবং বিষটা অর্গানিক, যেগুলো গাছপালায় পোকামাকড় মারতে ইউজ হয়। এরপর ধীরাজ সিনহা সবকটা মৃত্যুর পোস্টমর্টম রিপোর্ট চাই, তবে ফাল্গুনির রিপোর্টটা করা হয়নি। বোড়াল তাকে সেটা করতে দেয়নি। এই কথা জানতে পারার পর বোড়ালকে ডেকে পাঠিয়ে খুব মুখ ঝামটা দিয়ে দেয় ধীরাজ বাবু। ঠিক তখনই চিত্রার কাছে ফোন আসে ডেফোডিল অরফানেজ থেকে এবং তারা চিরায়ুর ডিটেলসটা পেয়ে যায় এবং তার ঠিকানাটাও চিত্রাকে বললে চিত্রা খুবই অবাক হয়। আসলে চিরায়ু গোল্ডেন পেটেল নামে একটি দোকান চালায় এবং কাকতালীয়ভাবে ওই সব কয়টা বিয়েতেই গোল্ডেন পেটেল থেকে ফুল নেওয়া হয়েছিল। তাই তড়িঘড়ি করে সকলেই চিরায়ুর শপে হানা দেয়। তখন দোকানটা বন্ধ থাকায় তারা লক ভেঙে ভেতরে তছনছ করে খোঁজে, কিন্তু কিছুই পায় না। চিরায়ু যার জায়গায় রেন্টে নিয়ে দোকানটা ওপেন করেছিল সেই সুভাষবাবু সেখানে এসে পড়ে এবং সকলের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চাই, কিন্তু চিত্রার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকায় তারা সেখান থেকে বেরোতে বাধ্য হয়। তবে চিত্রা বারংবার রিকোয়েস্ট করে যাতে তার বাড়িটাও একবার সে চোখের দেখা দেখতে পায়, বাইরে থেকে ভেতরে ঢুকবে না। সুভাষবাবু রাজি হলে চিত্রা তাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই চিরায়ু পাঁচিল টপকে লুকিয়ে নিজের বাড়িতে প্রবেশ করে এবং দেখে বাড়ির সবকিছুই তছনছ করা, যেটা দেখে সে খুবই রেগে যায়। এদিকে সুভাষবাবুর বাড়িতে চিত্রা পৌঁছালে সে লক্ষ্য করে যে এক মহিলা তাকে দেখে হঠাৎ করে উপর থেকে লুকিয়ে যায়। এদিকে চিত্রা রাতে বাড়িতে ফিরলে তার হাজবেন্ড ঠিক করে নেয় যে তারা সিনেমা দেখতে যাবে, তাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে। এদিকে চিরায়ু একটা মুখোশ পরে চিত্রার পিছু নেয়। চিত্রার হাজবেন্ড গাড়িটা পার্কিং করছিল এবং চিত্রা লিফটে উঠে যায় টিকিট কাটার জন্য, তবে সে পার্সটা ভুলে যায়। বারংবার তার হাজবেন্ডকে ফোন করলেও সে ফোনটা ধরছিল না, তাই চিত্রা সেদিকে আবার রিটার্ন আসে। ততক্ষণে সেখানে চিরায়ু পৌঁছে যায় এবং চিত্রার হাজবেন্ডকে মারধর করা শুরু করে। চিত্রা সেখানটায় পৌঁছে চিরায়ুর সাথে হাতাহাতি হয় এবং ফাঁক বুঝে চিত্রার পেটে লাথি মেরে চিরায়ু সেখান থেকে পালানোর চেষ্টা করে। চিত্রায়ু তার পিছু নেয়, তবে তাকে ধরতে পারে না। চিরায়ু সেখান থেকে পালিয়ে একটা ব্রিজের উপর থেকে লাফ মারে একটা গাড়ির উপর এবং সেখান থেকে বেরিয়ে যায়। চিত্রাও তার মুখোশটা টানার চেষ্টা করলেও সেটা পারে না। এদিকে চিত্রার হাজবেন্ডের হাতে ফ্র্যাকচার হয়ে যায় এবং জ্বর চলে আসে। তবে চিত্রার শাশুড়ি মা চিত্রাকে বলে, তুই কাজে যা, আমরা এদিকটাই থাকবো। যে আমাদের বাড়ির ছেলের গায়ে হাত তুলেছে তার হাতটা তুই গুড়িয়ে দিয়ে আয়। চিত্রা আবার কাজে যায় এবং চিরায়ুকে সোশ্যাল মিডিয়ায় খোঁজার চেষ্টা করে এবং চিরায়ুর ফটো দেখে চিত্রা খুবই অবাক হয় এবং তার মনে পড়ে যায় সেদিন বিয়ে বাড়িতে চিরায়ুকে সে দেখেছিল এবং চিরায়ুকে অ্যারেস্ট করার জন্য অফিস থেকে বেরোতে থাকে। ঠিক তখনই চিরায়ু এসে অফিসে হাজির হয় এবং বলে, আমাকে খুঁজছিলেন পুলিশ ম্যাডাম। সকলেই চিরায়ুকে দেখে খুবই অবাক হয়। চিরায়ুকে যে রুমে রাখা হয় সেই রুমে ক্যামেরা ছিল এবং চিত্রা অন্য রুম থেকে ওর উপরে লক্ষ্য রাখছিল। স্যার চিরায়ুর কাছে জানতে চায় যে সব জায়গাতেই মৃত্যুগুলো ঘটছে, সেই সব জায়গায় কাকতালীয়ভাবে চিরায়ুকে ফ্লাওয়ার সাপ্লাইয়ের জন্য ডাকা হয়েছিল। যেটা শুনে চিরায়ু বলে, আমি এখন ওই অঞ্চলে নিজের দোকানটা দাঁড় করানোর জন্য খুবই খাটছি। সকাল হতেই খবরের কাগজের মধ্যে নিজের বিজ্ঞাপন দিয়ে সমস্ত বাড়িতে ডেলিভারি দিই এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ডাকা হয়, আর এটা তো কোনো দোষের নয়। এবং ধীরাজ স্যারের কথাই চিরায়ু বারংবার নিজের বাপদাদার কথা উল্লেখ করে
চিত্রা কিছুক্ষণ আগে চা দেওয়ার উসিলায় সেই রুমে চলে আসে এবং চিরায়ুকে বলে, শুধু নিজের বাপ দাদার কথাই তো বলছিস, তোর মায়ের কথা বলছিস না কেন? চিরায়ু বলে, আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। চিত্রা জানতে চায় পল্লবীকে সে কিভাবে চেনে। চিরায়ু জানায় যে অরফানেজে চিরায়ু ছিল সেখানে পল্লবী দিদি তাদের টেক কেয়ার করত। পল্লবী দি গাছ খুব ভালোবাসতো এবং তার সাথে থাকতে থাকতেই চিরায়ুর মধ্যেও সেই ব্যাপারটা গ্রো করেছে। তাই পরবর্তীকালে সেও ফ্লাওয়ার শপ খুলেছে। চিৎকার করে জানতে চায় পল্লবী বিয়ে করেছিল বলে তোর কি খারাপ লেগেছিল? যেটা শুনে চিরায়ু বলে, তার খারাপ লাগতে যাবে কেন? পল্লবী দিদি বিয়ে করেছিল, সে তো সমস্ত জায়গায় তার সাথেই ছিল। ধীরাজবাবু লক্ষ্য করে চিত্রা যখনই কোশ্চেন করছিল তখনই চিরায়ু একটু অন্যরকম বিহেভ করছিল, তাই সে চুপিসারে ওই রুম থেকে বেরিয়ে যায়। চিত্রাও সেটা লক্ষ্য করে এবং কিছুটা সংযমের সাথে চিরায়ুকে বলে, তুই জানিস তোরও আমার মতোই অবস্থা, কারণ আমার মাও ছোটবেলায় আমাকে আর আমার বোনকে একা রেখে চলে গিয়েছিল। আমার বাবাই আমাদের মানুষ করেছে। চিরায়ু হঠাৎ করে একটু ইমোশনাল হয়ে যায় এবং বলে যে শিকড় ছাড়া কি গাছ বাঁচতে পারে? তাই যখন কোনো মা অন্য কোনো জায়গায় নিজের সন্তানকে ছেড়ে চলে যায় তাদেরও বাঁচার কোনো অধিকার নেই। এই কথা বলতে গিয়ে চিরায়ু বলে, যেটা আমি করেছি ঠিক করেছি। এটা বলে আরো কিছু বলতে যাচ্ছিল চিরায়ু। ঠিক সেই সময় চিত্রার অফিস কলিগ তাকে ডাক দেয় এবং চিরায়ু নিজেকে সংযম করে নেয় এবং কোনো কথাই সে আর বলতে চায় না। চিত্রার অফিস কলিগ চিত্রাকে জানায় যে এই মার্ডারগুলো যে করেছে সে একটা মহিলা। যেটা শুনে খুবই অবাক হয়ে যায় চিত্রা। আসলে যেই বাচ্চাটিকে চিত্রা বলে এসেছিল যে তার যদি কিছু মনে পড়ে সে যাতে তাকে জানায়, তখনই বাচ্চাগুলো এসে জানায় যে তাদের সাথে স্কুলে এক বৃদ্ধা মহিলা দেখা করতে আসতো এবং ওই মহিলা ওই বাচ্চাগুলোর কাছে অনেক ক্যান্ডি দিত। একদিন ওই মহিলা তাদের হাতে তার মায়ের পছন্দের রঙের ক্যান্ডি দিয়েছিল এবং বলেছিল তার মা যখন ফ্লাওয়ার বেডে বসে থাকবে তখন যাতে সেটা তার মায়ের হাতে তারা দেয়, এবং বাচ্চাগুলো সেই কাজটাই করেছিল। তারপরে সেই লজেন্সটা খাওয়ার পরেই তার মা মারা যায়। বৃদ্ধার স্কেচ করা হয় যেটা চিরায়ুর সাথে খুব একটা মিল ছিল না। তখন চিরায়ুকে ছেড়ে দেয়া হয়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চিরায়ু বৃদ্ধার মতো সেজে ওই বাচ্চাদের কাছে গিয়েছিল। তবে চিরায়ু পুলিশ স্টেশন থেকে চলে গেলেও চিত্রা তার উপরেই সন্দেহ করতে থাকে, কারণ ওর মনে হয় যে চিরায়ুর মধ্যেই কিছু অসামঞ্জস্য আছে। তাই চিত্রা তার পরিচিত সঞ্জয়কে ফোন করে বলে সে যেন চিরায়ুকে বলে যে তার বিয়ে হতে চলেছে এবং তার বিয়েতে যেন চিরায়ু সবটা সাজায়। তবে সঞ্জয় জানায় যে চিরায়ুকে সে আগের থেকেই চেনে এবং সে যদি সত্যি বিয়ে করে চিরায়ুকে সে কন্টাক্ট দেবে। চিত্রার কথা মতো সঞ্জয় চিরায়ুকে ফোন করে এবং জানায় যে মেয়েটিকে সে পছন্দ করত, তাকে প্রপোজ করেছে। তবে তার বাবার শরীরটা খারাপ, সেই জন্য সে তাড়াতাড়ি পরের উইকের মধ্যে বিয়েটা করতে চায়। তবে বিয়েতে সিমসাম ভাবে যাতে সাজানো হয়, কারণ সেটা তার ওয়াইফের সেকেন্ড ম্যারেজ। চিরায়ু তার ওয়াইফের নাম জানতে চাইলে সে জানায় তার নাম মিতা বোস। চিরায়ু সোশ্যাল মিডিয়ায় মিতা বোসকে সার্চ করে দেখে সে আসলে চিত্রার বোন, যেটা দেখে সে খুবই অবাক হয়। এদিকে চিত্রার ডেফোডিল অরফানেজে পাঠায় তার এক অফিস কলিগকে চিরায়ুর সম্পর্কে সমস্ত ডিটেলস নিয়ে আসার জন্য। এদিকে মিতা চিত্রার এই প্ল্যানটা শুনে খুবই রেগে যায়, কারণ তার ছেলেকে এই ধরনের কোনো প্ল্যানে সে সামিল করতে চায় না। এদিকে ছদ্মবেশে মিতার ছেলের স্কুলের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ঠিক তখনই মিতার ছেলের কাছে চলে আসে এক বৃদ্ধা। তার হাতে একটা পার্সেল দিয়ে সে চলে যায় এবং খবর পেয়ে চিত্রা তার বোনকে একা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ওই বৃদ্ধাকে ধরে ফেলে চিত্রা এবং জানতে পারে যে ওই মহিলার সকাল থেকে অনেকগুলো ডেলিভারি ছিল এবং ডেলিভারিটার জন্য কোনো ডেলিভারি বয় অ্যাভেলেবেল ছিল না। তাই তিনি এই ডেলিভারিটা করতে এসেছিলেন। একটা কেকের অর্ডার ছিল, যেটা শুনে খুবই অবাক হয়ে যায় চিত্রা এবং দোকানের নামটা দেখে তার মনে পড়ে যায় যে চিরায়ুকে তারা যখন অ্যারেস্ট করতে গিয়েছিল তখনই ওই গোল্ডেন পেটেল শপটার সামনেই এই বেকারি শপটাও সে লক্ষ্য করেছিল। এরপর চিত্রা ওই মহিলাকে ছেড়ে দিয়ে আবার রিটার্ন গেলে সে দেখে তার বোন আর সেখানে নেই এবং কিছুক্ষণের মধ্যেই দেখানো হয় চিরায়ু একটা টেম্পুর মধ্যে করে ফুলের সাথে তার বোনকে বেহুশ করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরকম একটা প্ল্যান করার জন্য ধীরাজ স্যার চিত্রার উপরে খুবই রাগ করে। ঠিক তখনই চিত্রার অফিস কলিগ চিরায়ুর ডিটেলস নিয়ে আসে এবং চিত্রার সেটা দেখে মনে পড়ে যায় সেই মহিলার কথা। সুভাষ বাবুর বাড়িতে এই মহিলাকে চিত্রাকে দেখে লুকিয়ে পড়েছিল। চিত্রা সময় নষ্ট না করে ওখানে পৌঁছে যায় ওই মহিলার সাথে কথা বলতে এবং কথা বলে সে জানতে পারে ওই মহিলাই হচ্ছে চিরায়ুর মা। তার কাছে চিত্রাও জানতে পারে চিরায়ু তার পুরনো বাড়িতে মাঝে মধ্যে যায়। তাই তারা দুজনে মিলে সেই পুরনো বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে একটা রুমে রাখা হয়েছিল। চিত্রার বোনকে চিরায়ু মারধর করে এবং মেরে ফেলার জন্য তাকে বিভিন্ন রকম
ফুল দিয়ে সাজায়। এবং মিতা যখন খুব ভয় পাচ্ছিল তখন চিরায়ু বলে, যখন ইচ্ছা মা হলাম, তারপরে আবার অন্য কাউকে ভালোবেসে বিয়ে করলাম। তোমরা সবটাকে মজা পেয়ে গেছো, তাই না? তোমরা জানো না যে শেকড় ছাড়া গাছ বাঁচে না? ঠিক তখনই সেখানে চিরায়ুর মা চলে আসে এবং চিরায়ু নিজের মাকে দেখে কাঁদতে শুরু করে। চিত্রা বাইরে থেকেই তার উপর নজর রাখছিল এবং চিরায়ুর মা তাকে বারংবার বোঝানোর চেষ্টা করছিল সে যেটা জানে সেটা পুরোটা সত্যি নয়। চিরায়ুর মা তাকে বলে তার বাবা প্রত্যেক দিন রাতে বাড়ি ফিরে ড্রিঙ্কস করে মারধর করত তার মাকে। মা দুই ছেলেকে বাবার বাড়ি ফেরার আগে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিত, তাই তারা এসব ব্যাপারে বিশেষ কিছু জানে না। চিরায়ুর বাবা তার মাকে বলেছিল সে যদি বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে দুই ছেলেকে সে মেরে ফেলবে। নিত্যদিনের এই মারধর তিনি সহ্য করতে পারেননি। তিনি ভেবেছিলেন পরে তিনি পুলিশ প্রোটেকশন দিয়ে ছেলেদের নিয়ে আসবেন। তবে তার পরের দিনই তার বাবা ছেলেদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। সে খবর পেয়ে চিরায়ুর মা অসুস্থ হয়ে পড়ে। তবে একটু স্থির হতেই তিনি চিরায়ুকে নিয়ে আসতে গেলে চিরায়ু তাকে দেখে কেঁদে ফেলে। আসলে চিরায়ুর বাবা তার মায়ের বিরুদ্ধে তার মনে খারাপ কথা ঢুকিয়ে দিয়েছিল। ডক্টর চিরায়ুর মাকে বলেছিল তিনি যদি জোর করে চিরায়ুর কাছে আসতে চান তাহলে চিরায়ু চিরতরে ট্রমায় চলে যেতে পারে, তাই তিনি আর জোর করেননি। তবে মাঝে মধ্যে চিরায়ুর সাথে দেখা করতে আসতো এবং দূর থেকে ছেলেকে দেখে পল্লবীর হাতে ছেলের জন্য টাকা দিয়ে চলে যেত যাতে তার ছেলে ভালোভাবে মানুষ হয়। এবং চিরায়ু যখন বড় হলো পল্লবীকে দিয়েই তিনি চিরায়ুকে তার একটি ফাঁকা বাড়িতে এনে রাখেন এবং চিরায়ুর ব্যবসার কাজে সাহায্য করতেন লুকিয়ে এবং চিরায়ুর দিকে নজরও রাখতেন। তিনি জানতেন চিরায়ু মাঝে মধ্যেই এই পুরনো বাড়িতে আসে। তখনই মিতা এখান থেকে পালানোর চেষ্টা করলে চিরায়ু তাকে জড়িয়ে ধরে এবং সেই সুযোগে চিত্রা সেখানে ঢুকে চিরায়ুকে মেরে নিচে ফেলে দেয়। চিত্রা চিরায়ুকে বলে তুই যাতে ভালো থাকিস, তোর মা কোনোদিন তোর সামনে আসেনি কিন্তু দূর থেকে তোকে দেখেছে, তোকে যাতে ভালোভাবে মানুষ করতে পারে সেই চেষ্টাটাই করেছে। একেই বলে মায়ের ভালোবাসা। তোর মাথায় মাকে নিয়ে যে নোংরা কথাগুলো আছে সেগুলো তোর মনের নোংরা, সেগুলোকে তুই ফেলে দে। মা কোনো গাছের শিকড়ও নয়, ভগবানও নয়। সে রক্ত মাংসের মানুষ, তার ভালো লাগা মন্দ লাগা দুই থাকতে পারে। সে ছেড়ে চলে গেছে তোর বাবাকে ছেড়ে বেশ করেছে, কারণ সবাই যে সহ্য করে টিকে যাবে সেটাও নয়। কষ্ট সহ্য করা সবার দ্বারা সম্ভব হয় না। এই বলে চিত্রা চিরায়ুকে ছেড়ে দেয় তার মায়ের সাথে কথা বলার জন্য। চিরায়ু তার মায়ের কাছে আসে এবং বলে ওরা আমাকে মেরে ফেলবে, আমিও বাঁচতে চাই মা। তোমার মনে আছে মা, ছোটবেলায় পূজার সময় আমি কোন রঙের জামা কাপড় পরতে ভালোবাসতাম? পূজার সময় সেগুলোই তুমি আমাকে কিনে দিতে আর আমি সারাদিন সেইটাই পরে ঘুরে বেড়াতাম। তুমি এখান থেকে ওই রংটাই আমাকে বেছে দাও। এই বলে একটা বাটি হাতে তুলে দেয়, তার মধ্যে ছিল কিছু ক্যান্ডি। চিরায়ুর মা ব্লু কালারের একটা ক্যান্ডি তুলে দেয় চিরায়ুর দিকে। তবে তখনই পুলিশের টিম এসে চিরায়ুকে জোর করে ধরে নিয়ে যায়। চিরায়ু চিৎকার করে কাঁদতে থাকে। পরের দিন চিত্রা অফিসে গেলে তার সিনিয়র তাকে জানায় যে তার নামটা রিকমেন্ড করা হয়েছে প্রমোশনের জন্য, যেটা শুনে খুবই আনন্দ পায় চিত্রা। তখনই চিত্রার হাজবেন্ড আসে তার ফেলে আসা টিফিনটা দিয়ে দেওয়ার জন্য এবং সেখান থেকে বেরোনোর সময় চিত্রার হাজবেন্ডের মোবাইলে একটা ফোন আসে এবং সে কারোর সাথে কথা বলে তার কাজটা সে তার ওয়াইফকে দিয়ে করিয়ে দেবে। তার জন্য সে কিছুটা অ্যামাউন্টও দাবি করে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। এই সিরিজের শেষটা যেভাবে হলো তাতে মনে হচ্ছে পরের সিজন খুব তাড়াতাড়ি আসবে, তাই পরের সিজনের এক্সপ্লানেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর সিরিজটির সিজন 2 যারা দেখতে চান তারা কমেন্টে সিজন 2 লিখে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।